আচ্ছা, আগের ক্লাসে আমরা জেনেছি বায়ুমণ্ডলের ধারণা, বায়ুমণ্ডলের সংজ্ঞা, তার উপাদান, তার গুরুত্ব, উপাদানগুলি সম্পর্কে জেনেছি। আজকে অবশ্য জানব দশম শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের অংশ এই বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে জানব। তো দেখো, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বলতে গতদিন যেটা বলেছিলাম, পৃথিবীর চারিদিকে একরকম অদৃশ্য গ্যাসীয় আবরণ মাধ্যাকর্ষণ শক্তির টানে চাদরের ন্যায় পরিবেষ্টন করে আছে, তাকে কি বলা হয়? বায়ুমণ্ডল বলা হয়। ওই বায়ুমণ্ডলের অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে দেখো, সেই ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলে স্তর বিন্যাস করা হয়ে থাকে। তো প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, এটা রাসায়নিক গঠন অনুসারে আর উষ্ণতার তারতম্য অনুসারে। রাসায়নিক গঠন অনুসারে পুরো বায়ুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা আছে হোমোস্ফিয়ার, HOMO, হোমো কথার অর্থ সমান, আর স্ফিয়ার, SPHER, স্ফিয়ার কথার অর্থ স্তর বা অঞ্চল। অর্থাৎ হোমোস্ফিয়ার কথার অর্থ হচ্ছে, তাই না, সমমণ্ডল। সমমণ্ডল বিষয়টা কি? দেখো, ভূপৃষ্ঠ থেকে প্রায় 90 কিলোমিটার, কোনো কোনো বইতে 88 রয়েছে, তবে 90 কিলোমিটার উচ্চতার মধ্যে বায়ুমণ্ডলের যে উপাদানগুলো, কঠিন তরল গ্যাসীয় উপাদানগুলো আগের দিন পড়েছ, তার একটা নির্দিষ্ট ঘনত্ব আছে, অর্থাৎ তার একটা সমান পরিমাণে রয়েছে। এখানে সর্বাধিক ঘনত্ব রয়েছে, আর বায়ুমণ্ডলের উপাদানগুলো সমান অনুপাতে থাকার জন্য একে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার বলা হয়। কথাটা এইটুকু মনে রাখো, ভূপৃষ্ঠ থেকে কত না 90 কিলোমিটার পর্যন্ত এলাকার মধ্যে বায়ুমণ্ডলের যে উপাদানগুলো একটা সমান অনুপাতে থাকার জন্য একে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল বলে। তো এইটুকু মনে রাখবে। আর এর উপাদান হিসেবে 4টা স্তরে ভাগ করা হয় উপাদানের পার্থক্য অনুসারে: টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এখানে আমরা তার ডিটেলসে জানবো। আমাদের শরীর সংজ্ঞা আর বিস্তার এবং উপাদানগুলোর যে সমপ্রকৃতি, এইটুকু বিষয় জানলে হোমোস্ফিয়ার সম্পর্কে জানা যাবে। এবার দেখো, এটা যদি আমি বলি যে না, সমুদ্র পৃষ্ঠ থেকে 90 কিমি বা 88 কিমি পর্যন্ত এলাকাকে মানে অঞ্চলের মধ্যে হচ্ছে হোমোস্ফিয়ার। ঠিক হেটারোস্ফিয়ার, হেটারো কথার অর্থ বিষম, আর স্ফিয়ার কথার অর্থ স্তর বা অঞ্চল বা মণ্ডল। তো বিষম মণ্ডলটা কি? একই কথা। দেখো, এই যে 90 কিলোমিটার থেকে প্রায় বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর অর্থাৎ 10,000 কিমি এলাকাকে, তাই না, কি বলবো আমরা? হেটারোস্ফিয়ার বলবো। কেন হেটারোস্ফিয়ার আমরা বলবো? এখানে একটু মন দিয়ে শুনবে। হেটারো কথার অর্থ কিন্তু বিষম, অর্থাৎ সমান নয়। এই যে বায়ুমণ্ডলের উপাদানগুলো, কঠিন তরল গ্যাসীয় উপাদানগুলো রয়েছে, বিশেষ করে গ্যাসীয় উপাদানও ভাবতে পারো, সেগুলোর কি অনুপাত সর্বত্র সমান নয়। সর্বত্র সমান না হওয়ার জন্য একে কি বলা হচ্ছে? বিষম মণ্ডল বলা হচ্ছে। তো দেখো, এই বিষম মণ্ডলের কটি স্তর? একে আবার 4টি স্তরে ভাগ করা হয়েছে। আণবিক নাইট্রোজেন স্তর, মনে রাখবে, 90 থেকে প্রায় 200 কিলোমিটার উচ্চতা পর্যন্ত অঞ্চলকে বলা হবে আণবিক নাইট্রোজেন স্তর। নাইট্রোজেন গ্যাসের প্রাধান্য থাকে। এবার 200 কিলোমিটার থেকে 1100 কিমি, 1100 কিমি উচ্চতা পর্যন্ত, অর্থাৎ এই নাইট্রোজেন স্তরের উপরিভাগে রয়েছে পারমাণবিক অক্সিজেন স্তর। একটা নাইট্রোজেন স্তর, আণবিক নাইট্রোজেন স্তর, তার উপরিভাগে 200 থেকে 1100 কিমি উচ্চতার মধ্যে রয়েছে পারমাণবিক অক্সিজেন স্তর। আবার পারমাণবিক অক্সিজেন স্তরের উপরিভাগে 1100 থেকে প্রায় 3500 কিমি উচ্চতার মধ্যে রয়েছে হিলিয়াম স্তর। হিলিয়াম গ্যাসের প্রাধান্য লক্ষ্য করা যায়। এবং তারও উপরে 3500 কিমি থেকে 10,000 কিলোমিটার উচ্চতার মধ্যে সব থেকে হালকা গ্যাস হাইড্রোজেন স্তর রয়েছে। তাহলে দেখো, বিষম মণ্ডল কথার অর্থ কি বলা হলো? অর্থাৎ 90 থেকে 10,000 কিলোমিটারের মধ্যে বায়ুমণ্ডলের উপাদানগুলো সমান অনুপাতে না থাকার জন্য একে বলা হয় বিষম মণ্ডল। এর 4টি উপস্তরে বিভক্ত, তাই না। আণবিক নাইট্রোজেন স্তর 90 থেকে 200 কিমি অঞ্চলের মধ্যে এই গ্যাসের প্রাধান্য থাকার জন্য একে আণবিক নাইট্রোজেন স্তর বলে। পারমাণবিক অক্সিজেন স্তর, অর্থাৎ 200 থেকে 1100 কিমি উচ্চতার মধ্যে অক্সিজেনের প্রাধান্য বেশি থাকার জন্য তাকে বলা হয় পারমাণবিক অক্সিজেন স্তর। এবং হিলিয়াম স্তর, প্রায় 1100 থেকে 3500 কিমি উচ্চতার মধ্যে হিলিয়াম গ্যাসের প্রাধান্য থাকার জন্য তাকে হিলিয়াম স্তর। এবং সব শেষ 3500 থেকে 10,000 কিলোমিটার উচ্চতার মধ্যে, তাই না, হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য থাকার জন্য তাকে বলা হয় হাইড্রোজেন স্তর। এটা সব থেকে হালকা গ্যাস। এবার দেখো, যাই হোক, হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, হেটারোস্ফিয়ার বা বিষমমণ্ডল,
এই দুইয়ের মধ্যবর্তী বিভেদ অঞ্চলকে বা পার্থক্য অঞ্চলকে টাব্রোপচ বলে, এটা মনে রাখবে। অর্থাৎ হোমোস্ফিয়ার হেটেরোস্ফিয়ার মাঝখানে বিভেদ, তাই না, স্তরটির নাম কি? টার্বোপচ, এটা মনে রাখবে। এবার আমরা আজকে জানবো উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। এখানে চলে আসো, এখানে একটা ছবি আঁকা রয়েছে, এনা বায়ুমণ্ডলের স্তর বিন্যাস হিসাবে একটু এদিকে আসতে হবে। স্তর বিন্যাস হিসাবে কি আছে, আমি একটা ছবি অঙ্কন করেছি, ভালো করে বোঝার চেষ্টা করো। নিচে রয়েছে কি রয়েছে না, এটা 0 ডিগ্রি সেলসিয়াস, ওদিকে +20, 40 থেকে 60, 80 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এদিকে গেলে উষ্ণতা বাড়ছে, 0 থেকে এদিকে উষ্ণতা বাড়ছে। আবার এই দিকে দেখো -20, -40, -60, -80, -100, অর্থাৎ এদিকে আসা মানে উষ্ণতা কমছে। এই যে একটি আঁকা মাখা রেখা দেখতে পাচ্ছ, এটা উষ্ণতাকে মেনটেন করবে। অর্থাৎ উষ্ণতা এদিকে যদি আসে তাহলে কমবে, ওদিকে যদি যায় বাড়বে, আবার কমা বাড়া এরকমই হয়। তো উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসটা আমরা আলোচনা করব। এখানে উচ্চতা দেয়া আছে, অর্থাৎ দেখো 20 কিমি, 40, 50, 60, তাই না, 80, হ্যাঁ 20, 40, 60, 80। আমি এখানে, তাই না, কাটক মাত্র দিয়েছি। অর্থাৎ এখানে হাইটটা এই 80 থেকে 100 এরকম 20 করে গেলে অনেকটা হবে, তাই না, যেটা পিচ বোর্ডে দেখানো সম্ভব না বলে, হ্যাঁ এখানে কি করা হয়েছে, হ্যাঁ গ্যাপ দিয়ে দেওয়া হয়েছে 500 কিমি, আবার গ্যাপ দিয়ে 700, আবার দিয়ে 1000, আবার দিয়ে 10,000 কিমি দেখানো হয়েছে। তো দেখো তোমরা, তাহলে এটা হাইট, উচ্চতা। এবার আমরা কি দেখছি যে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের প্রথম স্তর হচ্ছে টপোস্ফিয়ার, তাই না। দেখো টপোস্ফিয়ার কাকে বলে একটু জানতে হবে। বলছে ট্রপো কথার অর্থ ক্ষুদ্র বা অস্থির, আর স্ফিয়ার স্ফিয়ার কথার অর্থ স্তর বা অঞ্চল বা মণ্ডল। অর্থাৎ ট্রপোস্ফিয়ার কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র মণ্ডল বা অস্থির মণ্ডল। তো এই ক্ষুদ্র মণ্ডল, এই ট্রপোস্ফিয়ার সম্পর্কে আমরা প্রথমত জানবো এর উচ্চতা। দেখো সমুদ্রপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠ থেকে প্রায় 18 কিলোমিটার 20 কিমি যদি এখানে হয়, তার নিচ পর্যন্ত রয়েছে। অর্থাৎ এই 18 কিলোমিটার উচ্চতা পর্যন্ত নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ার অবস্থিত। অবশ্য মেরু অঞ্চলে এর উচ্চতা অনেক কম, মেরু অঞ্চলে 8 কিমি পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে 8 কিমি পর্যন্ত ট্রপোস্ফিয়ারের উচ্চতা। তাহলে আমরা ট্রপোস্ফিয়ারের উচ্চতা সম্পর্কে জানলাম। এবার দেখো, তো এই স্তরের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতার কি সম্পর্ক রয়েছে। এই যে আমি উষ্ণতা এদিকে গেলে প্লাস, এদিকে গেলে মাইনাস। দেখো ভূপৃষ্ঠে যদি গড় উষ্ণতা 27 বা 30 ডিগ্রি সেলসিয়াস হয়, তার থেকে যত উপরের দিকে যাওয়া যাচ্ছে উষ্ণতার পরিমাণ তত কমছে, অর্থাৎ মাইনাসের দিকে আসে। রেখাটাকে দেখতে পাচ্ছ। অর্থাৎ টপোস্ফিয়ারের ঘটনা হচ্ছে নিচ থেকে যত উপরের দিকে যাওয়া যাচ্ছে তাপমাত্রা তত কমছে। এখন প্রশ্ন, কেন তাপমাত্রা কমবে? অর্থাৎ নিচ থেকে উপরের দিকে টপোস্ফিয়ারে যাওয়ার সময়কালে বায়ুমণ্ডলের যে ঘনত্ব কমতে থাকে। এটা ভালো করে শোনো, মন দিয়ে মনে রাখবেও। বায়ুমণ্ডলের প্রায় 70 থেকে 90% উপাদান বা 75% উপাদান বা এমনিতে 90% উপাদান, তাই না, ভূপৃষ্ঠ থেকে এই টপোস্ফিয়ারের মধ্যেই থাকে। 29 কিলোমিটারের মধ্যে থাকলেও এই টপোস্ফিয়ারের মধ্যে সব থেকে 70 থেকে 75% বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদান অবস্থান করে। অর্থাৎ এই গ্যাসীয় উপাদানের পরিমাণ বেশি থাকার জন্য এখানে কি ঘটনা ঘটে না, বায়ুর ঘনত্বটা অনেক বেশি। বায়ুর ঘনত্ব বেশি হওয়ার জন্য বায়ুর চাপ দেওয়ার ক্ষমতাও বেশি থাকে। কিন্তু নিচ থেকে যত উপরের দিকে যাওয়া যায় বায়ুর ঘনত্বটা তত কমতে থাকে। তাই নিচ থেকে উপরের দিকে যাওয়ার জন্য বায়ুর ঘনত্ব কমতে থাকার জন্য বায়ু পাতলা হয়, তার তাপ শোষণ করার ক্ষমতাটাও কমে যায়। তাই ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় তাপমাত্রা তত কি হবে, কমতে থাকবে। এবং ঠিক দেখবে 17 থেকে 18 কিলোমিটার বা 19 কিলোমিটার বা 16 থেকে 18 কিমির মধ্যে উষ্ণতাটা দেখতে পাবে প্রায় কমতে কমতে দাঁড়াবে প্রায় 80 ডিগ্রি সেলসিয়াস, -80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দাঁড়াবে। অর্থাৎ কি বললাম যে না, ট্রপোস্ফিয়ারের যেহেতু নিচ থেকে উপরের দিকে ওঠার সময় বায়ুমণ্ডলের ঘনত্ব কমে যায়, তাই তার তাপ শোষণ করার ক্ষমতাটাও কমে যায়। তাই উষ্ণতা কমতে কমতে প্রায় 16 থেকে 18 বা 15 থেকে 18 এই 3 কিলোমিটার এলাকার মধ্যে উষ্ণতা দাঁড়িয়ে যায় -80 ডিগ্রি সেলসিয়াস। এই উষ্ণতা যে কমা, একে নর্মাল ল্যাপস রেট বা উষ্ণতার স্বাভাবিক হ্রাস বলে। কীরকমভাবে হয় তোমরা এটা মনে রাখো। 1 কিমি
1 কিমি বা 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুমণ্ডলের উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস কমে যায়, মাইনাস হয়ে যায়, তাই না? এই উষ্ণতা যে এই যে প্রতি 1 কিমি বা 1000 মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতা, তাই না, 6.4 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়। একে নর্মাল ল্যাপস রেট বা উষ্ণতার স্বাভাবিক হ্রাস বলে। অবশ্যই এই কথাটা মনে রাখবে। তো আমরা উষ্ণতা কেন কমে, বায়ুর ঘনত্ব কমে যায় বুঝতে পারলাম, উষ্ণতা তার কারণেই কমছে। এবার শোনো যে এখানে আরও কিছু ঘটনা ঘটে। যেহেতু এটা ভূপৃষ্ঠের সর্বনিম্ন স্তর, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, এখানে কি ঘটনা ঘটে না, বায়ুমণ্ডল থেকে জল সূর্যের তাপে বাষ্প হয়ে আকাশে উঠে শীতল বাতাসের সংস্পর্শে ঘনীভূত মেঘ বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। এই স্তরে প্রবল গতিতে বায়ু প্রবাহিত হয়, ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায়, তুষারপাত, শিলাবৃষ্টি সংঘটিত হয়। এরকম প্রাকৃতিক বায়ুমণ্ডলীয় দুর্যোগগুলো এই টপোস্ফিয়ারে সংঘটিত হয় বলে একে কি বলা হয়, ক্ষুদ্রমণ্ডল বলা হয়। তাহলে আমরা টপোস্ফিয়ারকে কেন ক্ষুদ্রমণ্ডল বললাম সেই সম্পর্কে আমরা জানলাম যে এখানে বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, শিলাবৃষ্টি, তুষারপাত সব রকম প্রাকৃতিক বায়ুমণ্ডলের যে দুর্যোগগুলো সংঘটিত হয় বলে একে ক্ষুদ্রমণ্ডল বা ক্ষুদ্রমণ্ডলই বলে। তো এখানে আরেকটা জিনিস আমরা জানবো, নিচ থেকে যত উপরের দিকে যাওয়া যায় বায়ুমণ্ডলের উষ্ণতা কমতে কমতে প্রায় দেখবে এর সর্বোচ্চ উচ্চতা যদি 18 কিমি হয়, প্রায় 15 থেকে 18 এরকম 3 কিলোমিটার এলাকার মধ্যে বায়ুমণ্ডলের উষ্ণতা আর কমে না, অর্থাৎ কমতে 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 -80 ডিগ্রি সেলসিয়াস এই 2 থেকে 3 কিলোমিটার অঞ্চলে থাকে। এই উষ্ণতা কমতে কমতে এসে একটা নির্দিষ্ট উচ্চতায় উষ্ণতা আর কমে না, একই রকম থেকে যায়, অর্থাৎ থেমে যায়। তাকে বলা হয় পচ, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের শেষ অংশকে একে কি বলা হবে, ট্রপোপচ। একে বলা হবে ট্রপোপচ। পচ কথার অর্থ থেমে যাওয়া। কি থামলো না, উচ্চতা বাড়তে বাড়তে উষ্ণতা এসে থেমে গেল। এই উষ্ণতা থেমে যাওয়ার জন্য একে কি বলা হচ্ছে, ট্রপোপচ। তো আমরা টপোস্ফিয়ার সম্পর্কে ধারণা পেলাম। এবার জানবো বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে স্ট্র্যাটো কথার অর্থ STRATO, স্ট্র্যাটো কথার অর্থ শান্ত, আর স্ফিয়ার কথার অর্থ স্তর বা অঞ্চল বা মণ্ডল, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার কথার অর্থ দাঁড়াচ্ছে কিন্তু এক কথায় শান্ত মণ্ডল। তো প্রথমত এই স্তরের আমরা অবস্থান জেনে নিই। টপোস্ফিয়ারের ঊর্ধ্বে, মেসোস্ফিয়ারের নিচে এই স্তরটা অবস্থিত। উচ্চতা জেনে নিই। দেখো 18 কিলোমিটার থেকে 50, 40-60-এর মাঝখানে আছে, 50 কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করেছে, অর্থাৎ এই যে 50 কিমি, তাই না, উচ্চতা পর্যন্ত বিস্তৃত ভূপৃষ্ঠ থেকে 50। আর টপোস্ফিয়ারের উপরে যদি হয় 18 থেকে 50 কিমি উচ্চতার মধ্যে কি রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে। তো দেখো স্ট্র্যাটোস্ফিয়ারে কি ঘটনাটা আমরা লক্ষ্য করছি, উষ্ণতার কি ঘটনাটা লক্ষ্য করছি না, উষ্ণতার গল্প হচ্ছে এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে আবার উষ্ণতা কি হচ্ছে না, প্লাসের দিকে যাচ্ছে। দেখো মাইনাস থেকে আবার প্লাসের দিকে যাচ্ছে, এবং যেতে যেতে প্রায় 47 থেকে 50 ধরে নাও, 47 কিমি থেকে 50 কিমি, এই 3 কিলোমিটার বা 4 কিলোমিটার এলাকা জুড়ে উষ্ণতা বাড়তে বাড়তে প্রায় দাঁড়িয়ে যায় 4 ডিগ্রি সেলসিয়াস। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দাঁড়িয়ে যায়, প্লাস হয়ে যায়, অর্থাৎ এই যে 0 থেকে 4 বেড়ে যায়। তো এখানে উষ্ণতা বাড়ছে, তো বাড়তে বাড়তে তবে মনে রাখবে এই 47 থেকে 50 কিমি, এই 3 কিলোমিটার বা 4 কিলোমিটার এলাকা জুড়ে উষ্ণতা আর বাড়েও না আর কমেও না, অর্থাৎ একটা এই 4 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়ে যায়। তাই এই স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ অংশে একে আবার স্ট্র্যাটোপচ বলা হবে, একে আবার স্ট্র্যাটোপচ বলা হবে। উষ্ণতা বাড়তে বাড়তে একেবারে স্থির হয়ে যায়, পচ করে যায়, মানে থেমে যায়, তাই না, এই জন্য একে স্ট্র্যাটোপচ বলা হয়। তো দেখো এখন প্রশ্ন যে এই স্তরে কেন উষ্ণতা বাড়ে আমরা সেটা জানব। তো দেখো এই স্তরে এই 15 থেকে 35 কিমি উচ্চতা বরাবর, 15 থেকে 35 কিমি উচ্চতা বরাবর অক্সিজেনের 3টি পরমাণু সম্মিলিত হালকা নীল রঙের উগ্র আঁশটে গন্ধযুক্ত একরকম স্তর অবস্থান করে আছে। অক্সিজেনের 3টি পরমাণু যুক্ত
একটি গ্যাস যাকে O3 গ্যাস বা ওজোন বলা হয়, ওজোন গ্যাস বলা হয়, যেটা বায়ুমণ্ডলের কতটা উচ্চতা বরাবর, না কি বললাম না 15 থেকে 35, অর্থাৎ এই 15 কিমি থেকে তোমরা 25 থেকে 35 মনে রাখো, 25 থেকে 35 এই উচ্চতার মধ্যে অক্সিজেনের 3টি পরমাণু মিলিত নীল রঙে উগ্র আঁচটে গন্ধযুক্ত একরকম কি রয়েছে, স্তর রয়েছে, তাকে O3 স্তর বা ওজোন স্তর বলা হয়। এটা কি করে না, তোমরা এটা নিশ্চিত জানো, সূর্য থেকে প্রতি মুহূর্তে পৃথিবীর দিকে যে রশ্মি আসছে তার মধ্যে ইউভি রশ্মিও আসে, ইউভি রেজ, আল্ট্রাভায়োলেট রশ্মি, ইউভি রেজ ছুটে আসে। এই ইউভি রশ্মি বা অতি বেগুনি রশ্মিকে O3 গ্যাস শোষণ করে। এই O3 গ্যাস অতি বেগুনি রশ্মিকে শোষণ করার জন্য কি ঘটনাটা ঘটে না, এই স্তরে উষ্ণতা বৃদ্ধি পায়। আবারও বলি শোনো, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে তোমরা কি লক্ষ্য করছো, উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। কেন বাড়ছে না, এখানে 25 থেকে 35 কিলোমিটার উচ্চতা বরাবর, তাই না, একটা স্তর রয়েছে যার নাম ওজোন স্তর। এর কাজ কি না, সূর্য থেকে প্রতি মুহূর্তে যে ক্ষতিকারক রশ্মি হিসাবে অতি বেগুনি রশ্মি আসছে তাকে এ শোষণ করছে, আর এই অতি বেগুনি রশ্মিকে শোষণ করার জন্য এই স্তরের উষ্ণতা বাড়ছে। তবে এটা মনে রাখবে, এই স্তরে বায়ুমণ্ডলে যে গোলযোগ অর্থাৎ মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, তুষারপাত বিশেষ লক্ষ্য করা যায় না। তাই এখানে আবহাওয়া শান্ত থাকে বলে একে শান্ত মণ্ডলও বলা হয়। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল কেন বলা হয় তাও বলতে পারবে। এখানে ঝড়, বৃষ্টি, তুষারপাত, মেঘ কোনো কিছু লক্ষ্য করা যায় না বলে একে শান্ত মণ্ডল বলে। তবে আন্টার্কটিকাতে এই স্তরে একরকম মেঘ সৃষ্টি হয়, তাই না, যাকে মাদার অফ পার্ল ক্লাউড বা শক্তি মেঘ বলে। একটা শর্ট কোশ্চেনের জন্য পড়তে পারে, এটা মনে রাখবে। আন্টার্কটিকাতে এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে মাঝে মধ্যে একরকম মেঘ দেখা যায়, তাকে মাদার অফ পার্ল ক্লাউড বা শক্তি মেঘ বলে, এটা মনে রাখো। তো এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে একটা আরেকটি বিশেষ গুরুত্ব হচ্ছে কি না, এখানে যেহেতু আবহাওয়া শান্ত থাকে, শান্ত থাকার জন্য এই স্তর দিয়ে জেট বিমানগুলো যাতায়াত করে থাকে। জেট বিমানগুলো কি করতে পারে না, জেট বিমানগুলো যাতায়াত করতে পারে, এই স্তর দিয়ে বিমান চলাচল হয়ে থাকে। আবার দেখো, এখানকার যেহেতু বায়ু স্থির, এই স্থির বায়ুর ভেতর দিয়ে জেট বিমানগুলো যাওয়ার সময় যে ধোঁয়াগুলো ছাড়ে, তাই না, তার একটা ধোঁয়ার স্তর আমরা খালি চোখেও অনেকক্ষণ দেখতে পাই। অর্থাৎ এই জেট বিমান যাওয়ার যে বিষয়টি আমরা এই স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুমণ্ডলে, তাই না, দেখে থাকি। এই গেল কি না আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারের পরিচয়। এবার আমরা তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে আমরা সব কিছুই জানলাম, তার অর্থ জানলাম, তার অবস্থান জানলাম, উচ্চতা জানলাম, উষ্ণতা কেন বাড়লো তা জানলাম, ওজোন স্তর কী করলো, অতি বেগুনি রশ্মিকে, তাই না, শোষণ করে পৃথিবীতে ওই রশ্মিকে আসতে বাধা দিল, তাই ওজোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়, তাই না, বা ভয়াবহ রোগ ব্যাধির হাত থেকে আমাদের রক্ষা করছে ওজোন স্তর। আর এই স্তর শান্ত থাকে বলে একে শান্তমণ্ডল বলে, বিশেষ গুরুত্ব। আর শান্ত থাকার জন্য একে জেট বিমানগুলো যাতায়াত করে। এরপরে আমরা পরের স্তরটি জানবো। এর পরের স্তর কি রয়েছে না, মেসোস্ফিয়ার। দেখো, মেসো কথার অর্থ মধ্যম, আর স্ফিয়ার কথার অর্থ স্তর বা অঞ্চল, অর্থাৎ একে মধ্যম স্তর বলছে মেসোস্ফিয়ার। তো অবস্থান যদি বলো, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে, থার্মোস্ফিয়ারের নিচে রয়েছে কি না মেসোস্ফিয়ার। টপোস্ফিয়ারের উপরে, থার্মোস্ফিয়ারের নিচে রয়েছে মেসোস্ফিয়ার। তো এখানে উচ্চতা দেখে নাও। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে যদি বলা হয় 50 কিমি থেকে 80 কিলোমিটার উচ্চতার মধ্যে, আবার ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত কি মেসোস্ফিয়ার। অ্যাকচুয়াল মেসোস্ফিয়ারের অবস্থান হচ্ছে 50 কিমি থেকে 80 কিলোমিটার উচ্চতার মধ্যে মেসোস্ফিয়ার লক্ষ্য করা যায়। তো এখানে উষ্ণতার কি গল্প লক্ষ্য করব। দেখো, এখানেও একই কথা, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমছে, তার মানে তার তাপ শোষণ করার ক্ষমতাও কমে যাবে।
তাই যত উপরের দিকে যাওয়া যাচ্ছে তাপমাত্রা কমতে কমতে প্রায় -93 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়ে যায়, তাই না? অর্থাৎ এখানে 77 থেকে 80 অর্থাৎ 77 থেকে 80 কিলোমিটার এলাকার মধ্যে উষ্ণতা কমতে কমতে দাঁড়িয়ে যায় -90 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দাঁড়িয়ে যায়। আর উষ্ণতা, তাই না, কমে না। এই জন্য একে কি বলে, তাই না? অর্থাৎ উষ্ণতা কম, এই 3 কিলোমিটার এলাকার মধ্যে উষ্ণতা আর কমছে না। এই জন্য একে কি বলা হয়, মেসোপজ। কি বলা হয়, মেসোপজ। কি বলে না, একে মেসোপজ বলা হয়, মেসোপজ বলে। অর্থাৎ অর্থাৎ কি বলে না, এই যে 77 থেকে 80 এই 3 কিলোমিটার এলাকার মধ্যে উষ্ণতা কমতে কমতে প্রায় -90 ডিগ্রি সেলসিয়াস থাকে বলে, উষ্ণতা আর কমে না বলে, তাই না? অর্থাৎ উষ্ণতা থেমে গেল বলে একে বলা হয়, মেসোস্ফিয়ারের শেষ অংশকে মেসোপজ বলা হয়। তো এই স্তরের একটা গুরুত্ব রয়েছে। তো এই স্তরে ঘূর্ণিবায়ুর দ্বারা কোনো কোনো সময় অল্প পরিমাণ জলীয় বাষ্প এই স্তরে পৌঁছে যায়। উষ্ণতা -90 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যদি হয়, হ্যাঁ, ওখানে একরকম মেঘ সৃষ্টি করে, তাকে নৈশদ্রুতি মেঘ বলে। এটা শর্ট কোশ্চেন জন্য মনে রাখবে, তাই না? ট্র্যাপোস্ফিয়ারে শক্তিক মেঘ দেখা যায়, আর মেসোস্ফিয়ারে নৈশদ্রুতি মেঘ কীভাবে সৃষ্টি হয় বললাম, ঘূর্ণিবায়ুর ফলে, হ্যাঁ, একরকমের জলীয় বাষ্পপূর্ণ বায়ু এই মেসোস্ফিয়ারে পৌঁছে যায়, তাপমাত্রা খুব কম থাকার কারণে এখানে একরকম মেঘ সৃষ্টি করে, তাকে নৈশদ্রুতি মেঘ বলে। মেসোস্ফিয়ার সম্পর্কে আর বিশেষ কিছু নেই, একটা গুরুত্ব রয়েছে অবশ্য। আকাশ থেকে যে সমস্ত তারাখোসাগুলো আসে, সেই তারাখোসাগুলো এই স্তরে পৌঁছানোর পর, তাই না, মাইনাসের নিচে উষ্ণতা 93 অর্থাৎ প্রায় -100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকা মানে, হ্যাঁ, যে তারাখোসাগুলো আসে তা এখানে নিভে যায় বা পুড়ে ছাই হয়ে যায়। এটা হলো মেসোস্ফিয়ারের বিশেষ গুরুত্ব। মহাকাশ থেকে যে তারাখোসাগুলো আসে তা এই মেসোস্ফিয়ার স্তরে পুড়ে যায়, পুড়ে ছাই হয়ে যায় বা নিভে যায়। মনে রাখো, -100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি থাকে হিসেব মতো, সেখানে কি হবে, নিভে যাবে। এর পরের স্তর রয়েছে কি না, থার্মোস্ফিয়ার, তাই না? দেখো, থার্মোস্ফিয়ার, তো থার্মোস্ফিয়ার কথার বিশেষ মানে অর্থ যদি ধরা যায়, অর্থাৎ উষ্ণতা এই স্তরে সর্বাধিক পরিমাণে বাড়তে শুরু করে। থার্মোমিটার যন্ত্রের সাহায্যে উষ্ণতা পরিমাপ করা হয়, সেটা তোমরা জানো। এই স্তরে কি লক্ষ্য করা যায়, উষ্ণতা অনেকটা বৃদ্ধি পায়। কীরকম না, যত নিচ থেকে উপরের দিকে যাওয়া যায়, এখানে এই স্তরে উষ্ণতা বৃদ্ধি পায়। তো কেন এই স্তরে উষ্ণতা বৃদ্ধি পায় আমরা জানব। এই থার্মোস্ফিয়ার, আবার এই স্তরে আরেক নাম আয়ানোস্ফিয়ার। আয়ানোস্ফিয়ার। তো থার্মোস্ফিয়ার কেন বলছি না, এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়তে শুরু করে। মনে রাখবি, 200 কিমি উচ্চতা বরাবর, প্রায় 200 কিমি উচ্চতা বরাবর 900 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দাঁড়ায়। 500 কিমি উচ্চতা বরাবর প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দাঁড়ায়। 500 কিমি উচ্চতার বরাবর প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দাঁড়ায়। অর্থাৎ কেন এই স্তরে উষ্ণতা বৃদ্ধি পায়, এই উষ্ণতা বৃদ্ধি পাওয়ার জন্যই কিন্তু এর নাম থার্মোস্ফিয়ার। তো দেখো, কেন উষ্ণতা বৃদ্ধি পায় সেই জিনিসটা আমরা জানব। সূর্য থেকে প্রতি মুহূর্তে ছুটে আসছে আলফা, বিটা, গামা রশ্মি, যেগুলো কি করে, এই 80 থেকে 500 কিমি উচ্চতার মধ্যে থার্মোস্ফিয়ার অবস্থিত। থার্মোস্ফিয়ারের অবস্থান হিসেবে কি বলবো, মেসোস্ফিয়ারের উপরে, এক্সোস্ফিয়ারের নিচে। 80 থেকে 500 কিমি উচ্চতার মধ্যে থার্মোস্ফিয়ার অবস্থিত, একটা বিশাল জায়গা জুড়ে অবস্থান করে আছে, তাই না? এটা 80 থেকে 500 মানে এইটুকু নয়, এখানে কার্টন মার্ক দেওয়া আছে, তার অর্থাৎ এটা অনেকটা উঁচু। তো এখানে কি সূর্য থেকে প্রতি মুহূর্তে আসছে আলফা, বিটা, গামা রশ্মি, সেগুলো পরস্পরের মধ্যে এখানে সংঘাতে লিপ্ত হয়। এই পরস্পরের সংঘাতে লিপ্ত হওয়ার কারণে এখানে কি ঘটনা ঘটে, তাই না, না প্রচুর পরিমাণে তাপ সৃষ্টি করে। অর্থাৎ আলফা, বিটা, গামা যে রশ্মিগুলো আসছে, তা এই থার্মোস্ফিয়ার স্তরে পরস্পরের সংঘাতের মাধ্যমে ধনাত্মক ও ঋণাত্মক
তড়িৎ আয়ন সৃষ্টি করে, তড়িৎ আয়ন সৃষ্টি করে, এই কথাটা মনে রাখো। আলফা বিটা গামা যে রশ্মিগুলো প্রতি মুহূর্তে আসছে এই থার্মোস্ফিয়ার স্তর বরাবর পরস্পরের সংঘাতে লিপ্ত হয়ে একরকমই কি সৃষ্টি করছে, ধনাত্মক ঋণাত্মক তড়িৎ আয়ন সৃষ্টি করছে। এই তড়িৎ আয়ন সৃষ্টি হয়ে বলে এই স্তরে উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায়, তাই একে থার্মোস্ফিয়ার বলা হয়। উষ্ণতা খুব বেশি হওয়ার জন্য থার্মোস্ফিয়ার। আর এই ধনাত্মক ঋণাত্মক তড়িৎ আয়ন সৃষ্টি হওয়ার জন্য একে আয়নোস্ফিয়ার বলা হয়। এই যে আয়ন সৃষ্টি হচ্ছে একে আয়নোস্ফিয়ার বলা হয়। এই আয়নোস্ফিয়ারে এই যে আয়ন দুই মেরুতে, সুমেরুতে কুমেরুতে যে 6 মাস করে রাত থাকে, এই 6 মাস রাত্রি থাকার সময়কালে কি ঘটনাটা ঘটে না, একরকম রামধনুকে ন্যায় আলো এই আয়ন সৃষ্টি করে, ধনাত্মক ঋণাত্মক আয়নই, তাই না, একরকমের রামধনুকে ন্যায় আলো সৃষ্টি করে, তাই না। সুমেরুতে একে সুমেরু প্রভা বা অরোরা বোরিওলিস, সুমেরু প্রভা বা অরোরা বোরিওলিস, অরোরা বোরিওলিস বলে। আর কুমেরুতে একে কুমেরু প্রভা বা অরোরা অস্টালিস বলে, অরোরা অস্টালিস মনে রাখবে, অস্ট্রেলিয়া দেশ থাকার আর সুবিধায় একে অস্টালিসও বলা হয়, এটুকু মনে রাখলেও হবে। তো কি বললাম, এই আলফা বিটা গামা রশ্মির সংঘাতের মাধ্যমে ধনাত্মক ঋণাত্মক তড়িৎ আয়ন সৃষ্টি করছে। এই ধনাত্মক ঋণাত্মক তড়িৎ আয়ন দুই মেরুতে যে 6 মাস করে রাত থাকে, সেই রাত্রি থাকাকালে একরকমের রামধনুকে ন্যায় আলো সৃষ্টি করে, যাকে আমরা সুমেরুতে বলি সুমেরু প্রভা বা অরোরা বোরিওলিস। এটা 2 নম্বরের কোশ্চেন হিসাবে পেতে পারো। কুমেরুতে বলা হয়, তাই না, কুমেরু প্রভা বা অরোরা অস্টালিস। অর্থাৎ তাহলে আমরা কি জানলাম, থার্মোস্ফিয়ার কেন হলো অধিক উষ্ণতা। তাহলে দেখো এই জন্য থার্মোস্ফিয়ার যেটা বলা হলো, থার্মোস্ফিয়ার কি দাঁড়ালো না, উষ্ণতা বাড়ার জন্য থার্মোস্ফিয়ার, ধনাত্মক ঋণাত্মক তড়িৎ আয়ন সৃষ্টি হওয়ার জন্য একে আয়নোস্ফিয়ার বলে। এই ধনাত্মক ঋণাত্মক তড়িৎ আয়ন সৃষ্টি হয় বলে আমরা পৃথিবী থেকে যে সমস্ত বেতার তরঙ্গগুলো ছাড়া হয়, বেতার তরঙ্গ অর্থাৎ রেডিওকে বেতার বলা হয়, টেলিভিশন। তাহলে দেখো বেতার বা টেলিভিশন বা রেডিও কিংবা টিভির যে জিনিসগুলো আমরা দেখি, সেগুলো এক কথা কিন্তু তার ছাড়া সংযোগ, অর্থাৎ তার দিয়ে যে কানেক্ট আছে তা নয়, বিনা তারে চলছে, এই জন্য তাদেরকে বেতার বলা হয়। এরকম বেতার বিষয় বস্তুগুলো যেগুলো আছে রেডিও কিংবা টিভির যে বিষয়গুলো আমরা জানতে পারি বা দেখতে পাই বা শুনতে পারছি, তা এই আয়নোস্ফিয়ারে এই ধনাত্মক ঋণাত্মক তড়িৎ আয়নের জন্য আমাদের দেখা সম্ভব হচ্ছে। এই ধনাত্মক ও ঋণাত্মক তড়িৎ আয়নে বাধাপ্রাপ্ত হয়ে তা আবার পুনরায় পৃথিবীতে আসছে। অর্থাৎ দেখো তাহলে কি বললাম, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার বিষয়টা সম্পর্কে আমরা জানলাম। তার একটা বিশেষ গুরুত্ব কি হলো, মেরুতে সুমেরু প্রভা কুমেরু প্রভা সৃষ্টি করছে, রাত্রিবেলার মৃদু আলো পাওয়া যাচ্ছে, আর পৃথিবী থেকে যে বেতার তরঙ্গ যায় তা ওই আয়নোস্ফিয়ার দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে পৃথিবীতে ফিরে আসে বলে আমরা তার ছাড়া টিভিও দেখতে পাই, রেডিও শুনতে পাই। তাহলে দেখো এই হয়েছে থার্মোস্ফিয়ারের পরিচয়। এরপরে আরো দুটো স্তর রয়েছে, বিশেষ লাগে না, না লাগলেও একটু জানতে হবে। এক্সোস্ফিয়ার, এক্সো কথার অর্থ বাহির, স্ফিয়ার কথার অর্থ স্তর বা মণ্ডল বা অঞ্চল। অর্থাৎ এক্সোস্ফিয়ার আর এর অবস্থান কি দেখো, বলছে 500 কিলোমিটার থেকে প্রায় 750 কিমি উচ্চতার মধ্যে রয়েছে কি না এক্সোস্ফিয়ার স্তর। এখানে দেখো অনেকটা উঁচু হওয়ার জন্য বায়ুর ঘনত্ব কম, কিন্তু সূর্যের কাছাকাছি থাকার জন্য এই স্তরের উষ্ণতাও অনেক বেশি। সূর্যের কাছাকাছি থাকার জন্য এই স্তরের উষ্ণতা প্রায় কি থাকে না, প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকে। এই 1600 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকার কারণে একে এই এক্সোস্ফিয়ার স্তর হচ্ছে কিনা বায়ুমণ্ডলীয় স্তরগুলোর মধ্যে উষ্ণতম স্তর। একটা শর্ট কোশ্চেন থাকে, উষ্ণতম স্তর, এটা মনে রাখবে। আর এই স্তরে রয়েছে কি না হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস। হাইড্রোজেন সব থেকে হালকা গ্যাস, এটা জানো, হিলিয়াম রয়েছে। আর বায়ুমণ্ডলীয় উপাদানগুলির ঘনত্ব খুবই কম, তাই এই এক্সোস্ফিয়ার স্তর হচ্ছে কিনা একটি পাতলা স্তর। এর সম্পর্কে আর বিশেষ কিছু নেই, এটুকু মনে রাখবে, এটা উষ্ণতম স্তর, হাইড্রোজেন হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত। এই স্তরের ঘনত্ব খুবই কম,
তাই এটা পাতলা স্তর হিসাবে পরিচিত। এর উপরিভাগে যেটা রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেট কথার অর্থ তোমরা জানো নিশ্চিত, চুম্বক, আর স্ফিয়ার মানে স্তর বা অঞ্চল বা মণ্ডল, অর্থাৎ ম্যাগনেটোস্ফিয়ার কথার অর্থ হচ্ছে চুম্বকীয় মণ্ডল একটা দাঁড়াচ্ছে। এটা কি দেখো না, এখানে সূর্য থেকে আগত এই ইলেকট্রন ও প্রোটন পরস্পর মিলিত হয়ে একটা আয়নিত বলয় সৃষ্টি করে। অর্থাৎ এর উচ্চতা জেনে নাও, 700 থেকে প্রায় 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তার লাভ করেছে। অর্থাৎ এই স্তরের উষ্ণতা বাড়বে। তো সূর্যের থেকে যে রশ্মিগুলো আসে সেখানে তাদের বিভাজনের ফলে ইলেকট্রন ও প্রোটন সৃষ্টি করে। এই ইলেকট্রন ও প্রোটন মিলিতভাবে ম্যাগনেটোস্ফিয়ারের একরকম আয়নিত বলয় সৃষ্টি করে, তাকে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলে। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলে, এটা একটু মনে রাখবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো আমাদের, না বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য অনুসারে আমরা বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে জানলাম। এবার আমরা আর কতগুলো জিনিস জানবো। এই যে ওজোন স্তর সম্পর্কে আমরা ছোট করে জেনে নেব। এই ওজোন স্তর সম্পর্কে আমরা খুবই ছোট করে জানবো। তাহলে আমরা ওজোন স্তর সম্পর্কে একটু জেনে নিই। দেখো এখানে কি হয়েছে না, এই যে 18 থেকে 50 কিমি উচ্চতার মধ্যে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের প্রতি মুহূর্তে সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি আসছে, ওই অতি বেগুনি রশ্মি অর্থাৎ ইউভি রেজ এর দ্বারা বায়ুমণ্ডলে থাকা অক্সিজেন O2 ভেঙে গিয়ে O+O সৃষ্টি করে। আবার O2-র সঙ্গে একটা O যুক্ত হয়ে সৃষ্টি করে O3। এইভাবে ওজোন গ্যাসের ক্রমান্বয়ে ভাঙা গোড়া হয়। তা স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে প্রায় 25 থেকে 35 কিমি উচ্চতা বরাবর, এটা মনে রাখবে। তো ওজোন স্তরের অবস্থান আমরা জেনেছি। তার আগে কতগুলো টু দ্য পয়েন্ট অ্যান্সার তোমরা ভালো করে শুনে নাও, মনে রাখবে, এগুলো দেখে নেবে। তো গ্রিক শব্দ ওজো ও জেটো কথার অর্থ টু স্মাইল, অর্থাৎ একটা বিশেষ গন্ধ, সিমিল একটা বিশেষ গন্ধ। তো এই যে বিশেষ গন্ধটা কি, সেই গন্ধটা হচ্ছে আঁশটে গন্ধ। এবার দেখো গঠন কীভাবে বললাম, এই O3 স্তর কীভাবে গঠিত হয়। সূর্য থেকে প্রতি মুহূর্তে ইউভি রশ্মি আসছে, বায়ুমণ্ডলে থাকা অক্সিজেনকে ভেঙে O+O সৃষ্টি করছে। এবার অক্সিজেনের সঙ্গে আরেকটি অক্সিজেন যুক্ত হয়ে কী সৃষ্টি করলো, অক্সিজেন 3টি পরমাণু মিলিত হয়ে O3 সৃষ্টি করলো। তো গঠন হওয়ার পর তোমরা দেখো এই O3 গ্যাসকে আবিষ্কার করে সর্বপ্রথম। তো বিজ্ঞানী ক্রিশ্চিয়ান ফ্রেডারিক স্কনবি সর্বপ্রথম অক্সিজেনের মাধ্যমে তড়িৎ ক্ষরণের ঘটিয়ে একরকম বিশেষ গন্ধ উপলব্ধি করেছিলেন। ওই গন্ধকে উনি ওজোন নাম দিয়েছিলেন। পরবর্তীকালে এই যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে 25 থেকে 35 কিংবা 15 থেকে 35, অনেক বইতে রয়েছে, উচ্চতা বরাবর হালকা এই যে অক্সিজেনের 3টি পরমাণু দ্বারা গঠিত একটি স্তর রয়েছে, সেটি সম্পর্কে ধারণা কে দিয়েছিলেন, না হেনরি বুসন চার্লস ফেব্রি। ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে সেই সম্পর্কে ধারণা দিয়েছিলেন হেনরি বুসন ও চার্লস ফেব্রি। দুই বিজ্ঞানীর নাম মনে রাখবে, এরা হচ্ছে ওজোন স্তর আবিষ্কার করেন। তো এই ওজোন স্তরে ওজোন গ্যাসের সংকেত O3, এটি আবিষ্কার করেছিলেন J.L. সোরেট সর্বপ্রথম এই O3 সংকেতটি আবিষ্কার করেন। পরবর্তীকালে এবার দেখো অবস্থান তো একটু আগে বলে দিলাম, আর এই স্তরের অবস্থানের পাশাপাশি এর বর্ণ গন্ধ মনে রাখো। বর্ণ হালকা নীল রঙের হয়, গন্ধ আঁশটে হয়, আর বায়ুতে এর পরিমাণ যদি বলো, এর পরিমাণ কত রয়েছে বায়ুতে, 0.406%। এই পরিমাণ ওজোন গ্যাস বায়ুমণ্ডলে রয়েছে। এই ওজোন গ্যাস বায়ুমণ্ডলে এই পরিমাণ থেকেও ভয়াবহ রোগব্যাধির হাত থেকে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করছে।
তো দেখো এই ওজোন স্তরের গড় ঘনত্ব 200 ডিইউ ডপসন ইউনিট। গর্ডন ডপসন সর্বপ্রথম এই ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করেন। তো তার নাম অনুসারে ডপসন ইউনিট এককের সাহায্যে কি করা হয়, ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয়। এই ওজোন স্তরের ঘনত্ব পৃথিবীর সব জায়গায় সমান নয়। নিরক্ষীয় অঞ্চলে গড় ঘনত্ব 200 ডপসন ইউনিট, নাতিশীতোষ্ণ অঞ্চলে এর গড় ঘনত্ব 350 ডপসন ইউনিট, আর যদি মেরু অঞ্চল যাও প্রায় 400 বা 450 ডপসন ইউনিট। দেখো মেরু অঞ্চলের ঘনত্ব বেশি, তবুও ওজোন হল সৃষ্টি হয়, তার কারণ রয়েছে। তাহলে ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে? ডপসন ইউনিট এককের সাহায্যে। ওজোন স্তরের গুরুত্ব অপরিসীম, কারণ সূর্য থেকে প্রতি মুহূর্তে যে অতি বেগুনি রশ্মি আসছে তাকে শোষণ করছে, সংরক্ষণ করছে। ফলে আমরা কি হচ্ছে না, এই ক্ষতিকারক রশ্মি পৃথিবীতে আসছে না। এই ক্ষতিকারক রশ্মি পৃথিবীতে পৌঁছলে মানুষের ক্যান্সারের রোগ, ক্যান্সার এর ন্যায় ভয়াবহ রোগ ব্যাধি হবে, ত্বক তামাটে বর্ণ হবে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যাবে। শুধু মানুষদের নয়, অন্যান্য সমস্ত উদ্ভিদ কিংবা প্রাণী জগতে এই প্রভাবগুলো ঘটনা হবে। যদি ওজোন এই যে অতি বেগুনি রশ্মি পৃথিবীতে চলে আসে, তাহলে মানুষের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যাবে, ক্যান্সারের ন্যায় দুরারোগ্য রোগে আক্রান্ত হবে, ত্বক তামাটে হবে, মানুষের যে চোখের লেন্স কর্নিয়া নষ্ট হবে, অন্ধত্ব নেমে আসবে। শুধু মানব দেহের উপরে এইরকম প্রভাব যে পড়বে তা নয়, উদ্ভিদ বা অন্যান্য প্রাণীদেহের উপরেও এই প্রভাব পড়বে। আবার তাহলে কি এরকম ভয়াবহ রোগ ব্যাধি বা হাত থেকে আমাদের রক্ষা করছে কি? এই ওজোন স্তর। তাই একে পৃথিবীর বর্ম বা পৃথিবীর ছাতা বলা হয়ে থাকে ওজোন স্তরের গুরুত্ব জানলে। তো এবার দেখো ওজোন হোলটা কি। তো দেখো এই ওজোন হোল আবিষ্কার করেন, তো আন্টার্কটিকা ওজোন হোল প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জে.সি. ফারম্যান। জে.সি. ফারম্যান সর্বপ্রথম আন্টার্কটিকায় যে ওজোন হোল হয়েছে তা আবিষ্কার করেছিলেন। তো ওজোন হোল কি না, বায়ুমণ্ডলের গড় ঘনত্ব তোমাদের বলা হলো 200 ডপসন ইউনিট। যদি ওই ওজোন গ্যাসের ঘনত্ব 200 ডিইউর নিচে নেমে যায়, তাহলে তখন তাকে কি বলা হবে? ওজোন হোল বলা হবে। আন্টার্কটিকায় দাঁড়িয়ে গিয়েছিল প্রায় 90 ডপসন ইউনিট। বর্তমান লকডাউনের প্রেক্ষাপটে এই বিজ্ঞানীরা বিশেষভাবে পরীক্ষা করে দেখেছেন যে এই ওজোন স্তর তার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। এটা একটা সুখবর। ওজোন স্তর পূর্বের অবস্থায় ফিরে আসা মানে দুরারোগ্য রোগ ব্যাধির হাত থেকে যেমন রক্ষা পাওয়া যাবে, ঠিক তেমনি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংও অনেকটা কন্ট্রোল বা নিয়ন্ত্রিত হবে। তো আমরা ওজোন হোল সম্পর্কে জানলাম। ওজোন স্তরের গড় ঘনত্ব 200 ডপসন ইউনিট, তার থেকে যদি ঘনত্ব কমে যায় তখন তাকে আমরা কি বলবো? ওজোন হোল বলবো। এবার চলে আসো ওজোন হোল হওয়ার পর আর কি জানবো, এই ওজোন হোল কি কি কারণে সৃষ্টি হয়, এটা একটা জানার বিষয় আছে। ওজোন গহ্বর বা হোল সৃষ্টির জন্য দেখো প্রাকৃতিক কারণ রয়েছে। প্রাকৃতিক কারণ বলতে এই ট্র্যাপোস্ফিয়ার স্তর বরাবর যেমন জেট বিমান যাতায়াত করে, তেমনি জেট বায়ুর চলাচলও হয়। অনেক সময় এই জেট বায়ুর দ্বারা ওজোন স্তরের ঘনত্ব কম বেশি পাতলা হয়ে থাকে। এছাড়া তোমরা দেখো প্রতি মুহূর্তে কি আসছে, ইউভি রশ্মি আসছে। যেমন অক্সিজেনকে ভেঙে ওজোন গ্যাস সৃষ্টি করছে, তেমনি ওজোন গ্যাসকেও ভেঙে, তাই না, এই O3 ইউভি রশ্মির দ্বারা O2+O হয়ে যায়। এই ইউভি রশ্মির দ্বারা O3 গ্যাস ইউভি রশ্মির দ্বারা কি সৃষ্টি করবে? O3 গ্যাস ইউভি রশ্মির দ্বারা O2+O সৃষ্টি করে, অর্থাৎ ক্রমান্বয়ে ভাঙা গোড়ার কাজ করে থাকে। কার দ্বারা? তারা এই অতি বেগুনি রশ্মির দ্বারা। অতএব সেই জায়গায় দেখো প্রাকৃতিকভাবে ওজোন স্তর ভাঙছে, ঘুরছে, অর্থাৎ ইউভি রশ্মির দ্বারা ভাঙা গোড়া হয়, পাতলাও হতে পারে, আবার তার পূর্বের জায়গায় ফিরে আসতে পারে। মানবিক কারণগুলো দেখো, বিশেষ করে এই যে CFC, এটা তোমরা জানো যে এয়ার কন্ডিশন মেশিন, রেফ্রিজারেটর, ফ্রিজ, রং শিল্প, প্লাস্টিক শিল্প, এরোপ্লেনের যে কাঠামো তৈরি করা হয়, এগুলো থেকে এই CFC গ্যাস বের হয় বা নির্গত হয়। দেখো CFC, ক্লোরিন, ফ্লোরিন, কার্বন মিলিতভাবে একসঙ্গে বলা হয় ক্লোরোফ্লোরোকার্বন। অর্থাৎ ক্লোরিন, ফ্লোরিন, কার্বন এই তিন এর সমন্বয়ে ক্লোরোফ্লোরোকার্বন বা CFC গ্যাস, যেটি
O3-কে সব থেকে বেশি পরিমাণে ধ্বংস করে। এটি ইউভি রশ্মির দ্বারা ভেঙে গিয়ে Cl ক্লোরিন সৃষ্টি করে, যেটা O3-র সঙ্গে বিক্রিয়া করে O3-কে ধ্বংস করে ও তার পরিমাণটাকে হ্রাস করে। আর এই গ্যাসই, অর্থাৎ যদি তোমাদের শর্ট কোশ্চেন বলা হয় ওজোন ধ্বংসকারী প্রধান গ্যাসটির নাম কি, সেটা হচ্ছে কি না CFC। এটা মনে রাখবে। এক অণু CFC প্রায় 1 লক্ষ অণু ওজোন কণাকে ধ্বংস করে, এবং এক অণু CFC প্রায় 1 বছর যাবৎ বেঁচে থাকতে পারে বা সক্রিয় থাকে বাতাসে। এটা মনে রাখো। ব্রোমিন, হ্যালোন এগুলো আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়। আর এই ব্রোমিন কিংবা হ্যালোন এরাও O3-র সঙ্গে বিক্রিয়া করে O3-কে ধ্বংস করে। সালফেট এটাও O3-র সঙ্গে বিক্রিয়া করে O3-কে ধ্বংস করে। এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই সমস্ত গ্যাস যেটা এই স্তর বরাবর জেট বিমানগুলো যাতায়াত করে তার থেকে বায়ুতে মিশে, এই গ্যাসগুলি O3-র সঙ্গে বিক্রিয়া করে O3-র ঘনত্বকে কমিয়ে দিয়ে ওজোন হোল সৃষ্টি করতে সাহায্য করে। ছোট করে মনে রাখো এটা। আর এর প্রভাব কি একটু আগে বললাম। এর প্রভাব হিসেবে দেখো আমাদের অনাবৃত অংশ, তাই না, দেহের যেটুকু অনাবৃত অংশ, জামা কাপড় ছাড়া যেগুলো থাকে, সেগুলো এই অতি বেগুনি রশ্মির প্রভাবে তামাটে বর্ণ হবে, ত্বক ক্যান্সার সৃষ্টি করবে, আর রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যাবে, চোখের লেন্স কর্নিয়া নষ্ট হবে। এইরকম ঘটনাগুলো শুধু মানব দেহের নয়, অন্যান্য উদ্ভিদ কিংবা প্রাণী জগতের উপরও এরকম প্রভাব লক্ষ্য করা যাবে। এইভাবে তোমরা তোমাদের সিলেবাস অনুসারে যতগুলো জিনিস রয়েছে ওজোন স্তর সম্পর্কে তা বললাম। এক কথা অনেকগুলো শর্ট কোশ্চেন, এগুলো মনে রাখবে। তো ওজোন স্তর কি, ওজোন গহ্বর কি, ওজোন গহ্বর সৃষ্টির কারণ, ওজোন গহ্বরের প্রভাব বা ফলাফল, তাই না। আর এখান থেকে অনেকগুলো শর্ট কোশ্চেন, আর অর্থাৎ ওজোন গ্যাস কি আবিষ্কার করেন, ওজোন স্তর কি আবিষ্কার করেন, সংকেত কি আবিষ্কার করেন, ওজোন গহ্বর কি আবিষ্কার করেন, তাই না, ওজোন স্তরের বর্ণ, গন্ধ, তার গড় ঘনত্ব কত, এই সব বিষয়গুলো তোমাদের বলা হলো। এগুলো অবশ্যই জানবে।